অফিসের কাজে নেপালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের অনেকেই। কার্যত সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন নেপাল থেকে। রক্সোল সীমান্তে বাঙালিদের ঘরে ফেরার হিড়িক, গাড়ির অপেক্ষায় না থেকে অনেকেই হেঁটে ফিরছেন। আতঙ্কের উপত্যকা থেকে দেশে পা রেখে তবে স্বস্তি মিলেছে। এই মুহূর্তে উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। কর্মসূত্রে বহু মানুষ তারা নেপালের বিভিন্ন জায়গায় ছিলেন, তারা একে একে ফিরতে শুরু করেছেন। কলকাতার 3 বাসিন্দা, একজন বেহালার, একজন বউবাজারের, একজন সায়েন্স সিটি এলাকার, তারা কর্মসূত্রে গিয়েছিলেন, তারা ফিরে এসেছেন। এই মুহূর্তে বীরগঞ্জ এবং রক্সোল সীমান্ত দিয়ে তারা ভারতে ঢুকেছে। পরশুদিন রাত্রেবেলা থেকে ঝামেলা শুরু হয়েছে। আমরা তো মোটামুটি নেট ছিল না, মোবাইলে কিছু বুঝতে পারছিলাম না। হোটেলের মালিক বললো যে এরকম গন্ডগোল চলছে, আপনারা একটা কাজ করুন, আপনাদের কাজ যদি মিটে যায় তাহলে বেরিয়ে যান। তো আমাদের কাজটা কমপ্লিট হয়নি, কালকে কোনো রকম ভাবে কাজটা কমপ্লিট করেছি, আজকে আমরা ফিরছি আর কি। কোম্পানির গাড়িতেই যাচ্ছিলাম, কিছু ছেলে মানে 50-100 জন ছেলে আমাদের গাড়িটাকে চাকিয়ে তুলে নিয়েছে আমাদের সঙ্গে আর কি। আমরা বসেছিলাম, গাড়ি চাকিয়ে নিয়ে বলছে যে আগুনে এটাকে দিতে হবে। আমাদের যে ড্রাইভার ছিল এখানকারই ড্রাইভার, ও নানা রকম রিকোয়েস্ট করে তারপরে ব্যাক করে আমরা বেরিয়ে চলে এসেছি। বলছে গাড়িটা আগুনে দিতে হবে, ঠিক আছে। আপনারা বললেন যে আপনারা ইন্ডিয়ান? না, সেটা ইন্ডিয়ান এসব কোনো ব্যাপার নেই। ওরা বললো, তখন ওই ড্রাইভারই ব্যাক করে নিল, অন্য ধার দিয়ে আমরা ঘুরে চলে গেলাম। অত লোক ওখানে 50-60 জন গাড়ি চাগিয়ে তুলে নিয়ে বলছে আগুনে ফেলে দেবো, হয়তো লাগারই। তারপর এই মানে এটা কবেকার ঘটনা? কালকে। রাত কাটালেন কি করে, কোথায়? হোটেলে। খুব মুশকিল থেকে পাড়া দিয়ে ঘুরে ঘুরে এসে হোটেলে আসলাম। আতঙ্ক চোখে মুখে, এবং তারা এই অবস্থায় তাদের কাজ ফেলে এই মুহূর্তে কলকাতায় ফিরছেন। কোন রকমে প্রাণে বেঁচেছেন, মৃত্যুর মুখ থেকে সাক্ষাৎ ফিরে আসা বোধহয় একেই বলে। এবং এই মুহূর্তে রীতিমতো আতঙ্কে প্রত্যেকে। সুবিধার সাথে সন্দীপ সরকার, রক্সোল সীমান্ত, বিহার। প্রতিবেশী রাষ্ট্র নেপালে জেনজির পুঞ্জীবিত ক্ষোভ। আর এখানেই প্রশ্ন উঠছে, এত শত তরুণ তুর্কিকে কারা একজোট করলেন? উঠে আসছে একাধিক নাম, যার মধ্যে রয়েছেন একজন ডিজে, একজন র্যাপার এবং একজন প্রাক্তন টেলিভিশন সঞ্চালক। প্রধানমন্ত্রী সহ একের পর এক মন্ত্রীর পদত্যাগ, বিধানসভা, সংসদ ভবন, রাষ্ট্রপতি দফতর, সুপ্রিম কোর্ট থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে আগুন। প্রতিবেশী রাষ্ট্র নেপালে জেনজির বাঁধ ভাঙা ক্ষোভ। প্রকৃতির রুদ্ররূপ বহুবার ভেঙে চুড়ে দিয়েছে হিমালয়ের কোলে থাকা এই ছোট্ট দেশকে, কিন্তু যুব সমাজের এই রুদ্ররূপ কখনো দেখেনি। এখানেই প্রশ্ন উঠছে, এত শত তরুণ তুর্কিকে একজোট করলেন কে? এখানেই উঠে আসছে একাধিক নাম। কাঠমান্ডুর বর্তমান মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার বছর 35-এর বালেন শাহ, নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানে, যাকে মঙ্গলবার দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে আনে আন্দোলনকারীরা, এবং হামি নেপালের প্রতিষ্ঠাতা ও ডিজে বছর 36-এর সুদান গুরুং। 4 সেপ্টেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সে দেশের কেপি ওলির সরকার। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি র্যাপ পোস্ট করেন বালেন শাহ, যার ক্যাপশনে তিনি লেখেন, সরকার আমাদের বলতে দিন। সোমবার যখন জেনজির ক্ষোভে উত্তাল নেপাল, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী কেপি ওলির উদ্দেশ্যে লেখেন, আপনি একজন সন্ত্রাসবাদী। বছর 35-এর বালেন 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে 61,000 ভোটে জয়ী হন। সেই বালেন শাহকেই এখন দেশের অন্তর্বর্তী প্রধান হিসেবে চাইছে যুব সমাজ। এমনই খবর সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে। বালেন শাহর সঙ্গে নাম উঠে আসছে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানের, যাকে মঙ্গলবার দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে আনে আন্দোলনকারীরা। একসময় টিভির সঞ্চালক হিসেবে সুনাম অর্জন করেছিলেন এই রবি লামিছানে। 2022 সালে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি প্রতিষ্ঠা করেন। বারবার হতাশাগ্রস্ত তরুণদের হয়ে সওয়াল করে রবি লামিছানে হয়ে উঠেছিলেন কার্যত পরিবর্তনের প্রতীক। পাশাপাশি শোনা যাচ্ছে আরেকজনের নাম, হামি নেপালের প্রতিষ্ঠাতা ও ডিজে সুদান গুরুংয়ের। ডিস্কো জকি বা ডিজে হিসেবে একসময় জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদান, কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেয় ভূমিকম্পে সন্তানকে হারানোর যন্ত্রণা। 2015 সাল থেকে হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুরু করেন। ঠিক করেন নেপালের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারে কাজ করবেন। নেপালের বিপি কৈরালা ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদ করে ঘোপা ক্যাম্প আন্দোলনেও সামিল হন সুদান। Congratulations guys, सबैजनालाई नेपाल सरकार ढलिसकेको छ। The youth has won the protest, won over the country. The future is ours. Finally, we made it happen.
যদিও সূত্রের খবর রবি লামিছানে বালেনশা সেনাবাহিনীর প্রধান এবং আন্দোলনকারীদের নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে বর্তমান অস্থির পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হতে পারে নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন তিনি। যে সরকার ইন্টারনেট ফ্রিডম কার্টেল করবে না সেই সরকারকেই এই নতুন প্রজন্ম চাইবে। মানে জেনজির কাছে এটা খুবই ইম্পর্টেন্ট যে দ্যাট ইউ আর এবল টু ভয়েস ইউর প্রোটেস্ট অন সোশ্যাল মিডিয়া। আর ওদের অনেক দিনের মানে এই চাপা গ্রিভেন্সটা ছিল যে অ্যাবাউট করাপশন, যেটা নেপো কিডস হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছে। দে ওয়ান্ট বেসিক্যালি ব্যান অন করাপশন, নট ব্যান অন সোশ্যাল মিডিয়া। তো তারা তেমনই সরকার চাইবে যে সরকার মানে তাদের ফ্রিডমের ওপর কার্টেল করবে না, যে সরকার ট্রান্সপারেন্সি মেনটেন করবে। একজন ডিজে, একজন র্যাপার, একজন প্রাক্তন টেলিভিশন সঞ্চালকের হাতেই এখন কার্যত নির্ভর করছে নেপালের ভাগ্য। এবিপি আনন্দ। সেনার শাসনে নেপাল, তবু দেশ জুড়ে চরম অরাজকতা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও থামছে না হিংসা। এবার বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরে লুটপাট ভাঙচুরের চেষ্টা। মন্দিরের নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরে ফেলল সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ হলো পশুপতিনাথ মন্দিরের দরজা। প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত রাত থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছে সেনাবাহিনী। শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীর কাছে আবেদন জানিয়েছেন সেনাপ্রধান। জলেশ্বরে জেল ভেঙে উধাও হয়ে গেছে 900 কয়েদি। इस वक्त मैं गोकर्णेश्वर इलाका यानी कि काठमांडू का ये गोकर्णेश्वर इलाका में हूँ और आप देख सकते हैं कि सड़क जो है आज खाली नजर आ रही है। जिस सड़क पे कल तक जेनजी पुस्ता आंदोलन कर रहे थे उस सड़क को आज खाली दिख रहा है। मैं यहाँ का काठमांडू का अवस्था बताऊं तो आज सुबह से बारिश हो रही है काठमांडू में, जिसकी वजह से भी आंदोलन थोड़ा कम हो गया है। हालांकि कल ही जो है जेनजी पुस्ता की तरफ से ये कह दिया गया था कि आज सरकार से वार्ता होनी है। सरकार यानी कि सेना से वार्ता होनी है। सेना के जो हेडक्वार्टर है जंगी अड्डा, उस जंगी अड्डा में आज 9 बजे जेनजी पुस्ता के प्रतिनिधि और जो है सेना के साथ, सेनापति के साथ जो है वार्ता होगी। उसमें यदि कोई बात बन जाती है तो नागरिक सरकार बनाने की बात होगी और उसके बाद जो है राष्ट्रपति रामचंद्र पौडेल से मुलाकात होगा। तो आज हम ये कह सकते हैं कि काठमांडू में जो जेनजी पुस्ता का आंदोलन चल रही थी वो आज कम हो गया है। धीरे धीरे जीवन जो है पटरी पे आना शुरू हो गया है। छोटे छोटे दुकान हम देख रहे हैं यहाँ खुला हुआ नजर आ रही है। आज भी इंटरनेशनल एयरपोर्ट को बंद किया गया है। आज कोई उड़ाने का नहीं है, उसको बंद किया गया है। और सारे अपडेट्स जैसे आते हैं वो हम आपको खबर करेंगे। वीरेंद्र के एबीपी न्यूज काठमांडू।